মিঠিঝোড়া ধারাবাহিকে দেখেছিলাম বাড়ি ফিরে আসছে অনির্বাণ আর রাই। এদিকে ওর মা ঘরে বসে টিভি দেখছে। টিভিতে তখন স্রোতের গুলি লাগার খবরটাই দেখাচ্ছে। সেই সময় হঠাৎ বেল বেজেছে, দরজা খুলে দিয়েছে অনির্বাণের বাবা। রাই আর অনির্বাণকে দেখে অবাক ওর মা। বলছে, তুমি রাইকে নিয়ে চলে এলে, আর একটা দিন তো রাখতে পারতে। তখন ওর বাবা বলছে, তুমি কেমন কথা বলো, ওরা বাড়ি এসছে আর ওরা কি আবার হাসপাতালে চলে যাবে? ডাক্তারবাবু তো ছেড়ে দিয়েছেন, তুমি যাও তো। ছিল নমিতা দি। রাইকে নিয়ে ওরা ঘরের দিকে যাচ্ছে। সেই সময় ও খবরটা শুনতে পেয়েছে যে একজন ডাক্তারের উপর গুলি চলেছে, হামলা করেছে সন্ত্রাসবাদীরা। ও ঘুরে তাকাচ্ছিল। সেই সময় টিভিটা বন্ধ করে দিয়েছে অনির্বাণের মা বলছে, তুমি জানো না? ওর বাবা থামিয়ে দিয়েছে। বলছে, কি জানি না। তখন অনির্বাণ বলল, দেখো তোমার ডাক্তারবাবু কী বলেছেন, আমাদের চারপাশে অনেক ঘটনা ঘটতে থাকবে, কিন্তু তুমি যদি সব ব্যাপারে মাথা গলাও তাহলে বাচ্চার ক্ষতি হবে, তোমারও শারীরিক ক্ষতি হবে, তুমি রেস্ট করো। ওকে নিয়ে ঘরে চলে গেল। অনির্বাণের বাবা ওর মাকে বলছে, তুমি কি চাও যে এই মেয়েটার এত শরীর খারাপ, এখনই ওকে এই কথাটা বলতে হবে? কত করে চাপা আছে। ওর মা বলছে, কি এমন মহাভারত অশুদ্ধ হবে, বললে পরে ঠিকই তো জানতে পারবে। রাই ঘরে আছে। ওদিকে স্রোতও সার্থকের সাথে বাড়িতে ফিরেছে। ওর বাবা দাঁড়িয়ে আছে, পিসিমণি দাঁড়িয়ে আছে। সার্থকের সে কী মেজাজ, ওর বাবার জন্যেই আজ মনে করছে স্রোতের এই অবস্থা। যে ওর এই হাল করেছে তাকে ছেড়ে দেবে না। বলছে, এখন তো তোমরা সবাই আছো, ওকে দেখে রাখবে, আমি একটু বাইরে বেরোবো, আমার ফিরতে রাত হবে। ও যাচ্ছে থানা পুলিশ করতে। বলল, আজ তোমাদের জন্য এইরকম হয়েছে, তোমরা যদি না এরকম বাড়াবাড়ি করতে, আমার কথা শুনতে, তাহলে এরকম হতো না। সকলে অবাক হয়ে যাচ্ছে, কেন এত রিয়াক্ট করছে। ওর বাবা বলছে যে, তুই কেন এরকম ভাবছিস? স্রোত বলল, দেখো আমি তো গিয়েছিলাম আমি নিজের শিক্ষা লাভের জন্য, এটা তো আমার পড়াশুনোর মধ্যেই পড়ে, এতে তো বাপির বা পিসিমণির কোনো দোষ নেই। তুমি হয়তো বারণ করেছিলে, আমি তোমার কথা শুনিনি, কিন্তু এটা তো একটা অ্যাক্সিডেন্টের মতো। বলল, অন্য কারুর তো কিছু হলো না, তোমার কি করে গুলিটা লাগলো? ও যে দৌড়ে এসেছিল, আটকাতে গেছিল, সেই জন্যে এই অবস্থা হয়েছে। সার্থক রাগ করে চলে গেল। স্রোত ওর শ্বশুরমশাই আর পিসিমণির সহযোগিতায় উপরে গেল। পিসিমণি বলল, তুই এখানে বস মা, আমি তোর জন্য কিছু হালকা চট করে খাবার নিয়ে আসছি। সার্থকের বাবা খুব চিন্তা করছে, একটা কথা মেলাতে পারছে না। কে স্রোতের নাম ধরে ডেকেছিল ডাকাত দল থেকে, কে হতে পারে? সার্থক বারবার জিজ্ঞেস করেছে। স্রোত বলেছে, আমি বুঝতে পারিনি, সেই সময় গুলি লেগেছিল আর আমার কোনো কথা আর কানে আসেনি। কিন্তু সার্থকের বাবা ব্রিলিয়েন্ট মানুষ। উনি হঠাৎ বলছেন, হ্যাঁ রে, তোর নাম ধরে কে ডেকেছিল? ওটা কি তোর মেজদি নীলাঞ্জনা? চমকে গেছে ও। বলছে, তুই কি কাউকে বলতে পারছিস না? তুই তো বলেছিলিস ডাকাত দলের লোকেরা তোর মেজদি ভাইকে তুলে নিয়ে গেছিল, যে কথা রাই জানে না। তাহলে ও কি ওই ডাকাত দলের মধ্যে ছিল? বাধ্য হয়ে হোক কিংবা স্বেচ্ছায় যুক্ত হয়েছে। থমকে গেছে ও। বলছে, দেখো বাপি, তোমাকে আমি সত্যি কথা বলছি, তুমি এই কথাটা কাউকে বলো না, সার্থককেও বলো না। সার্থক কিন্তু ছেড়ে দেবে না মেজদি ভাইকে। আমি চাই না আমার জন্য মেজদি ভাইয়ের ক্ষতি হোক। ও যেমনভাবে বেঁচে আছে থাকুক। আমি চিনতে পেরেছিলাম ওকে, ভুলবশত হয়তো একটা গুলি ছুটে এসেছিল, আমাকে মারতে চায়নি। তুমি আমাকে কথা দাও, তুমি বলবে না। বলছে, দেখ, আমায় ভেবে বলতে হবে, সার্থক তো ছেড়ে দেবে না, কি বলবি ভেবে রাখিস। ঠিক আছে, আমি চেষ্টা করবো। বলছে, তুমি তো আমাকে মেয়ে বলো, তুমি ক্ষমা করে দাও মেজদি ভাইকে, আর কাউকে তুমি বলবে না, তুমি আর আমি জানলাম। এদিকে রাই অস্থির হয়ে গেছে। বলছে, অনির্বাণ, তোমাকে আমি একটা কথা জানাতে চাই, কিন্তু উত্তেজিত হলে চলবে না। বলছে, কি বলবে তুমি? কার কি হয়েছে? বলল, এই তো তুমি টেনশন করতে শুরু করলে, তাহলে তোমায় কিছু বলা যাবে না। বলছে, না না, তুমি বলো, কাকে নিয়ে বলবে? স্রোত ঠিক আছে তো? স্রোতের কিছু হয়নি তো?
তখন বলল আমি স্রোতকে নিয়েই বলবো। বলছে কী বলবি, স্রোতের কী হয়েছে? বলছে আমাকে বলতে দাও। স্রোতের যে গুলি লেগেছে, ডাকাতরা গুলি করেছিল, সে কথা শোনার পরও হাউমাউ করে কাঁদছে। বলছে আমার ছোট বোন, তার এরকম অবস্থা হলো কি করে, কারা মারলো? আমি ছোটোবেলায় ওকে কোলে করে বড় করেছি। ও খুব দুরন্ত ছিল, স্কুল থেকে আসতো আঘাত পেয়ে, কোথাও হয়তো মারপিট করছে, আবার এলো চুপি চুপি বসে থাকতো, কান্নাকাটি করতো, আমি হাত বুলিয়ে দিতাম। এই হাতে করে ওকে বড় করেছি, ওর এরকম গুলি লেগেছে, আমি এটা সহ্য করতে পারছি না। আমি স্রোতকে এক্ষুনি দেখতে চাই, তুমি আমাকে নিয়ে চলো ওদের বাড়িতে। আমি কিছুতেই কোনো কথা শুনবো না। অনির্বাণ বলছে তুমি উত্তেজিত হও না, স্রোত দেখো একটা সাহসী মেয়ে, ও দেখবে ঠিক 2 দিন পর সুস্থ হয়ে তোমার কাছে আসবে। স্রোত বাড়ি ফিরে গেছে, তুমি চিন্তা করো না। ও স্রোতকে দেখতে চাইছে, কথা বলতে চাইছে। ওদিকে স্রোতকে ওর শ্বশুরমশাই বলছে যে তোমার দিদিকে অনির্বাণদা বুঝিয়ে বলবে, তারপর আমাকে ফোন করবে বলেছে। জানিয়ে দিতে চাইছিল, স্রোতের গলা না শুনতে পেয়ে হয়তো অস্থির হয়ে যাবে। সেই সময় হঠাৎ ভিডিও কল করেছে অনির্বাণ। বলছে দেখো বাপি, অনির্বাণদা ভিডিও কল করছে। বলছে নিশ্চয়ই রাই কিছু বলেছে, ওই জন্য করছে। রাইকে আর টেনশান দিও না, তুমি ধরো। ফোনটা ধরেছে। অনির্বাণ বলছে লিটল সিস কেমন আছো? বলছে এই তো আমি ভালো আছি, আমার পাশে বাপি আছে। বলছে তোমার দিদি তো অস্থির হয়ে যাচ্ছে, নাও দিদির সাথে কথা বলো। ওর দিদি কেঁদে কেটে আকুল। বলছে দিদি ভাই তুই চিন্তা করিস না, আমি ভালো আছি, আমার কিচ্ছু হয়নি। বলছে কী করে তোর এরকম হলো? এত সবাই গিয়েছিল, কারোর তো কোনো ক্ষতি হয়নি, তোর কেন হলো? বলছে তুই চাস যে অন্য কারুর এরকম গুলি লাগুক? বললো তুই নিশ্চয়ই কিছু বাহাদুরি কাজ করতে গেছিস, তোকে তো আমি জানি তুই একটা ডান পিটে ধরনের। বললো যে হ্যাঁ আমি গিয়েছিলাম, ডাকাতের দলেরা সকলে ঝাঁপিয়ে পড়েছিল বন্ধুবান্ধবের ওপর, আমি ওখানে পৌঁছে যেতে একজনের হাত থেকে গুলি ছুটে আমার হাতে লাগে। দেখ আমি এখন সুস্থ আছি, আমার কিচ্ছু হয়নি, তুই একটু বিশ্বাস কর। ও বিশ্বাস করতে চাইছে না, কে গুলি করলো, কেন করলো, এইসব বলছে। স্রোত মনে মনে ভাবছে মেজদিভাইয়ের কথা কি দিদিভাইকে বলবো? বলছে না, এখন আমি বলবো না, তাহলে মেজদিভাইয়ের কথা শুনে দিদিভাই টেনশান করবে, বাচ্চাটার ক্ষতি হতে পারে, এখন চুপচাপ থাকি। বলছে দেখ তুই নিজের খেয়াল রাখ, আমার কিছু হয়নি। বলছে তুই বড্ড বেশি পাকা হয়ে গেছিস না। অনির্বাণও বলল লিটল সিস তুমি এটা ঠিক করনি, কেন তুমি এরকম করেছো? তোমার তো ক্ষতি হতে পারতো বলো। বলছে দেখো এটা একটা অ্যাক্সিডেন্ট, আমার কিছু করার ছিল না, ওই রকম একটা পরিস্থিতি হয়েছিল, আমি তো এখন সুস্থ আছি। আমি তোর কাছে ঠিক পরশুদিন যাব, আমার চেক আপ আছে, তোর সাথে দেখা করতে যাব। এবার অনেকক্ষণ কথা হয়ে যাচ্ছে, রায়ের পক্ষে ভালো হচ্ছে না। অনির্বাণ বলল লিটল সিস এবার আমি ফোনটা রাখি, রায়কে বিশ্রাম করতে হবে, ও আজ ফিরেছে। বললো হ্যাঁ তুমি ফোনটা রাখো, দিয়ে ফোনটা রেখে দিল। একটু স্বস্তি পেল রায় যে ওর বোন ভালো আছে। এত বড় একটা ঘটনা ঘটেছে, বলছে ওই জন্য মা এত কান্নাকাটি করছিল, আমি তো বুঝতে পারিনি, তার মানে দাদাভাইও ওখানে গেছিলো, এত ঘটনা ঘটে গেছে, তোমরা আমাকে জানানোর প্রয়োজন মনে করোনি। বলছে তোমায় কী করে জানাবো, তুমি তো নিজেই অসুস্থ, তারপর এত টেনশান করছো, বাচ্চাটার ক্ষতি হবে, তোমার শরীরের ক্ষতি হবে, তুমি একবারও ভাবছো না তোমার নিজের কথা, বাচ্চার কথা? তুমি অন্যদের কথায় খালি ভেবে যাও, এটা করো না, এবার থেকে নিজেকে পাল্টে ফেলো। বলছে রাই দেখো এরা ছাড়া তো আমি অসম্পূর্ণ, এরা আমার পরিবার। বাড়িতে আসতে বলছে সকলকে, যাতে আবার দেখা সাক্ষাৎ হয়। ও যেন স্বস্তির নিঃশ্বাস ফেলছে যে স্রোত বেঁচে গেছে, ভালো আছে, কিন্তু সার্থক তখনও বাড়ি আসেনি, ও হয়তো খোঁজ করতে গেছে কে বা কারা গুলি করেছে। দেখেছি রাত হয়ে গেছে, ক্রান্তি নীলাঞ্জনাকে ডেকে পাঠিয়েছে। নীলাঞ্জনা ঘুমোচ্ছিল। বলছে কী ব্যাপার তুমি আমায় ডেকে পাঠালে? এখন আমি আর শহরের মেয়ে নই, আমি সন্ধ্যে রাতেই ঘুমিয়ে পড়ি, ঘুমোচ্ছিলাম, খুব কী প্রয়োজন, কাল কি কোনো কিছু মিশন আছে? বলছে তুমি বসো, তোমার সাথে কথা আছে। বলছে হ্যাঁ বলো কী কথা? বলছে দেখো তোমাকে আমি বলতে চাই, দেখ আমাদের মধ্যে কোনো রকম ইমোশানের জায়গা নেই, আমরা লোকের জন্য ভাবি, লোকের কাজ করি,
আমি সকালে তোমাকে কিছু কথা বলেছিলাম, তুমি ওগুলো নিয়ে সত্যি মনে করো না। আমার বলাটা ঠিক হয়নি, কি জানি আমার তখন কি মনে হয়েছিল। মন থেকে ওগুলো ছেড়ে ফেলে দাও। আমি তোমাকে ওইভাবে কিছু বলতে চাইনি, এগুলো আমাদের ভাবাই অন্যায়। বলছে নীলাঞ্জনা যে দেখো, তোমরা যদি মানুষকে ভালো নাই বাসবে তাহলে মানুষের পাশে দাঁড়াচ্ছ কী করে? তোমরা ভালোবাসো বলেই না এইসব কাজগুলো করছো, ভালোবাসা ছাড়া কি কোনো কিছু হয়? ও বলছে দেখো, তুমি কথা ঘুরিও না, অন্য কথা একেবারে বলবে না, আমি যেটা বলেছি সেটাই শুনবে। আমি একটা সাময়িকভাবে দুর্বল হয়ে পড়েছিলাম হয়তো তোমার ওপর, তোমাকে বলে ফেলেছি কিছু কথা, কিন্তু ওগুলোকে সত্যি মনে করো না, মন থেকে মুছে ফেলো। আর আমাদের কালকে আবার কাজ আছে, সেই কাজে মনোনিবেশ করো। আমাদের এটাই হলো একমাত্র লক্ষ্য, অন্য কথা ভাবার সময় বা অন্য কিছু উপায়ও নেই। যাও তুমি এবার শুয়ে পড়ো বলে ক্রান্তি চলে গেল। নীলু অবাক হয়ে তাকিয়ে আছে, কী কথা বলে গেল ক্রান্তি? ওকে ভালোবাসে সেটা বলেছিল, কিন্তু আবার নিজেই নিজেকে গুটিয়ে নিল। কারণ ওদের কোনো ভবিষ্যৎ নেই, ভালোবাসলেও ওইভাবেই থাকতে হবে। যে কোনো দিন পুলিশ এসে ওদের মেরে দিয়ে যেতে পারে, পুলিশের গুলি খেয়ে ওরা ধরাশায়ী হয়ে যাবে। তাই ওই সব নিয়ে ভাবার মতো সময় বা অবকাশ এইসব নেই, যে প্রেম ভালোবাসা করে সময় নষ্ট করবে, না, সেই সুযোগও নেই। তাই ওদেরকে শক্ত হতে হয়। নীলুও অবাক হয়ে তাকিয়ে আছে, ও তো ক্রান্তিকে ভালোবেসে ফেলেছে, ক্রান্তি যা বলে তাই শোনে, ওর কথায় সকলে চলে। দেখতে থাকবো কি হয়। সার্থক আদৌ খুঁজে পাবে কি নীলাঞ্জনাকে যদি ধরতে পারে ও ছেড়ে কথা বলবে না। কেমন লাগছে অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে, যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে দেখো।